তবে কি বাতিল হয়ে গেল এই ওয়াকআপ সংশোধনী আইন? ওয়াকআপ সংশোধনী আইনে একটা ইন্টারিম স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। কোনো হিন্দু যদি মন্দিরে জমিদান করতে পারে, সেক্ষেত্রে ট্রাস্টেও জমিদান করতে পারে। ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের পক্ষে কোনো যুক্তি কেউই দিতে পারেনি। এত জমি জমা বা এত সম্পত্তি ওয়াকআপের, সেখান থেকে ইনকাম রেভিনিউ বা যে ইনকাম জেনারেট, সেটাও কিন্তু এইবার নজরদারি করতে পারবে সুপ্রিম কোর্ট এবং অবশ্যই কেন্দ্র সরকার। ওয়াকআপ সংশোধনী আইন সেটা কিন্তু যে সাধারণ মুসলিম বা গরিব মুসলিম তাদের পক্ষেই যাচ্ছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ওয়াকআপ সংশোধনী আইন, এই ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। 2025-এর যে ওয়াকআপ সংশোধনী আইন, সেই আইন নিয়ে কি হতে পারে, কি ইম্প্যাক্ট হতে পারে, কেন এই আইন আনতে বাধ্য হলো কেন্দ্র, এই সমস্ত আলোচনা ইতিমধ্যে সম্ভব হয়েছে বা এই আলোচনা আমরা করেছি, এই অনুষ্ঠানেই করেছি। এবং এই অনুষ্ঠানে আজ আমি যে বিষয়ে আলোচনা করব, সম্প্রতি ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেশ কিছু সংগঠন এবং বেশ কিছু মানুষ, এবং সেই ওয়াকআপ সংশোধনী আইনে একটা ইন্টারিম স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই ইন্টারিম স্টের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বাতিল হয়ে গেল এই ওয়াকআপ সংশোধনী আইন? এবং এই ওয়াকআপ সংশোধনী আইনে বেশ কিছু বড় পরিবর্তন করা হয়েছে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে স্টে দেওয়া হয়েছে, সেগুলোতে কি ইম্প্যাক্ট পড়বে বা এই ওয়াকআপ সংশোধনী আইনের প্রেক্ষাপট কি ছিল, সেই সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা করবো। এবং এই আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাইবো, একেবারে প্রাথমিক ফেজে সুপ্রিম কোর্ট 22শে মে এই মামলা শুনানি করে এবং শুনানিতে পরিষ্কার করে রায় একেবারে স্থগিত করে রাখে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজ সেই মামলার রায় দিয়েছে এবং সেই রায়ে পরিষ্কার করে বেশ কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে বা সেই যে নিয়মগুলো স্টে দেওয়া হয়েছে, সেইখানে কি ইম্প্যাক্ট পড়তে পারে, কি কি পরিবর্তন করা হয়েছে, ঠিক সেইটা বলার আগে আমি একটু বলতে চাইবো এক্স্যাক্টলি ওয়াকআপ আইনে কি কি পরিবর্তন আনা হয়েছিল 2025-এর সংশোধনীতে। প্রাথমিকভাবে এই ওয়াকআপ সংশোধনী বিল, যেটা 4 এপ্রিল রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়, এবং লোকসভায় রাজ্যসভায় পাশ হওয়ার পর 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করে এবং সেটা একটি আইনে পরিণত হয়। তারপর থেকে আমরা দেখেছি বাংলা উত্তপ্ত হয়ে ওঠে এই আইন একেবারে বাদ দেওয়ার জন্য বা এই ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের জন্য রাজপথে সাধারণ মানুষ নেমে বিক্ষোভ দেখে। আমরা দেখেছি বাংলার ক্ষেত্রে মুর্শিদাবাদ, মালদা সমস্ত জেলা উত্তপ্ত হয়ে ওঠে, সেক্ষেত্রে আসামের বেশ কিছু অংশ উত্তপ্ত হয়ে ওঠে। এই চিত্র আমাদের ধরা পড়েছে চোখে। এরপর আমরা দেখেছি যে আইন পরিবর্তন করা হয়েছে, আমি বিশ্লেষণ করে বুঝিয়েছিলাম কি কি আইন পরিবর্তন করা হয়েছে, ঠিক তাতে কি কি ইম্প্যাক্ট পড়বে। এই আইনগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য যে আইনগুলো ছিল, যে ওয়াকআপ যে বোর্ড, সেই বোর্ডে 4 জন অমুসলিম সদস্য থাকতে পারে, মহিলা যারা, তাদের এন্ট্রি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যে ট্রাইব্যুনাল হতো, যে ওয়াকআপ সম্পত্তিটি কার, সেই ওয়াকআপ সম্পত্তিটি কার, এই জন্য যে ট্রাইব্যুনাল বসতো বা যদি কোনো মামলা হতো, সেই মামলা নিষ্পত্তি না হওয়া অবধি সেই সম্পত্তি কোনোভাবে ভোগ করতে পারতো না সাধারণ মানুষ। সেই জমি জমা বা সেই জমির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতো। সেই সমস্ত অভিযোগের পাওয়ার পরেই সেই যে ট্রাইব্যুনাল, সেটা জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে, এবং যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তদন্ত করে ঠিক করে দিতে পারতো বা পারবে এই নিয়ম অনুযায়ী যে কে বা এই আইন অনুযায়ী যে এক্স্যাক্টলি এই জমির মালিক ওয়াকফ নাকি অন্য কেউ। সেক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন এসেছিল এই ওয়াকফ সংশোধনী আইনে, এবং সেই পরিবর্তনগুলির মধ্যে অন্যতম আরও ছিল এই রেভিনিউ জেনারেট যেটা হচ্ছে সেইটা অত্যন্ত কম হচ্ছে। এত সংখ্যক যে জমি সেনার, ভারতীয় সেনা এবং রেলের পরেই সেই জমি হচ্ছে এই ওয়াকফের, এবং এই ওয়াকফ থেকে যে ইনকাম রেভিনিউ ভারত জেনারেট করছে, তার কোনো ইনকামের কোনো রিসোর্স বা কোনো হিসেব সেক্ষেত্রে ছিল না, এবং অডিট সেরকমভাবে হতো না। এক্ষেত্রে কোন জমি কার, ওয়াকফের কিনা, সেইটা কোনো অনলাইন রেজিস্ট্রেশন অবধি ছিল না। সেই সমস্ত কিছু কিন্তু এই ওয়াকফ সংশোধনী আইনে আনা হয়েছিল, এবং সেক্ষেত্রে এইগুলো যে সাধারণ মানুষের উপকার বা গরিব সাধারণ মানুষ বা গরিব মুসলিমদের জন্য উপকার, সেটা আমি বলেছিলাম। এক্ষেত্রে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ল আনা হয়েছিল, যে কোনো ওয়াকফ, কেউ যদি ওয়াকফ সম্পত্তি দান করতে চায়, সেক্ষেত্রে তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এই সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছিল বা এই সমস্ত কিছু কিন্তু লয়ের মধ্যে ছিল নতুন ওয়াকফ সংশোধনী আইনে। এক্ষেত্রে এই ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই যে অবজারভেশন, সেটা কিন্তু এ মাসে যে মামলা হয় সেই মামলাতেই করা হয়েছিল, এবং সেই মামলায় বিচারপতি গগৈ এবং বিচারপতি এজি মাসিয়ার যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু নির্দেশ দেয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার সংক্রান্ত যে নিয়মটা ছিল, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করে দিতে পারবে যদি কোনো জমির ক্ষেত্রে মামলা হয়, সেই জমিটি কার, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এর আগে ট্রাইব্যুনালে যেত, সেই ট্রাইব্যুনাল যতদিন অবধি নিষ্পত্তি করতো ততদিন অবধি সেই মামলা বা সেই যে জমির উপর নিষেধাজ্ঞা থাকতো, সেই জমি কেউ ব্যবহার করতে পারতো না। এক্ষেত্রে কোনো গরিবের জমি সেক্ষেত্রে আরোপ করে নেওয়া বা হলফ করে নেওয়া, এই অভিযোগ কিন্তু পাওয়া গিয়েছিল। সেই জন্যই ওয়াকফ সংশোধনী আইনে এরকম পরিবর্তন সেটা আনা হয়েছিল বলে বিজেপি বা সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল।
এবং প্রাথমিকভাবে এই যে আইন বা এই যে ধারা, সেই ধারার উপর ইন্টারিম স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে বারবার যে অভিযোগ আসছিল যে কোনো ব্যক্তির জমি বা কোনোভাবে কোনো ট্রাস্টের জমি যদি সুপ্রিম কোর্ট বা কোনো আদালত বা কোনোভাবেই কোনো আইনের আওতায় না থাকে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আওতায় গেলে সেক্ষেত্রে অধিকার খর্ব করা হয়ে যাবে। এবং এই অধিকার খর্ব করার অর্থ কোনোভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি চায় সেক্ষেত্রে সেই জমিটাকে ওয়াকফের করে দিতে পারে বা ওয়াকফের নাও করতে পারে। সেক্ষেত্রে তদন্তের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট এটা মনে করছে যে সুপ্রিম কোর্টের যে ইন্টারিম স্টেতে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল যতদিন অবধি নিষ্পত্তি করবে ততদিন না অবধি কোনো তৃতীয় ব্যক্তির কাছে এই ক্ষমতা দেওয়া সেটা কিন্তু বোকামো হবে, এবং সেক্ষেত্রে আইন আদালত বা আইনের উপর থেকে ভরসা উঠে যেতে পারে। এবং সেই কজ দেখিয়েই কিন্তু এই যে ধারা, ওয়াকফ সংশোধনী আইনের এই ধারা বা যে ধারায় এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ধারাকে ইন্টারিম স্টে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে যে মুসলিম অমুসলিম যে সদস্য সংখ্যা কেন্দ্রীয় কমিটি ওয়াকফ বোর্ডের, সেই কেন্দ্রীয় কমিটিতে কিন্তু 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবে। এবং রাজ্যের ক্ষেত্রে রাজ্যের ভিত্তিতে যে ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল যে বেশ কয়েকজন অমুসলিম সদস্য থাকতে পারবে, তার মধ্যে 3 জন করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে 4 জন এবং রাজ্য ভিত্তিক কমিটিতে 3 জন অমুসলিম সদস্য থাকতে পারবে। এক্ষেত্রে এটা পরিষ্কার যে অমুসলিম সদস্য থাকা এটা কিন্তু সুপ্রিম কোর্টও চাইছে, কারণ সুপ্রিম কোর্ট বুঝতে পারছে যে অমুসলিম সদস্য থাকলে সেক্ষেত্রে এই যে রায় বা এক্ষেত্রে ট্রাইব্যুনালের যে বিষয়টা সেটা অত্যন্ত নিরপেক্ষ জায়গায় থাকবে। এছাড়া 5 বছর ধর্ম পালন করতে হবে মুসলিম ধর্ম, ট্রাস্টে জমিদান করতে গেলে বা ওয়াকফের জমি দিতে গেলে সেক্ষেত্রে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এই রায়েও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে পরিষ্কার করে বলা হয়েছে যদি কোনো হিন্দু ওয়াকফে সম্পত্তি দান করতে চায় তাহলে কেন তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে? সেক্ষেত্রে তো সেটা নিজের স্বেচ্ছায় দিচ্ছে। সেই সমস্ত অভিযোগ বা সেই সমস্ত যে দাবি, সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তুষার মেহতা বা সলিসিটর জেনারেল ছিলেন, তার যে অভিযোগগুলো ছিল যে কেন এক্ষেত্রে যে রায় বা অর্থাৎ সুপ্রিম কোর্ট কেন এটা মনে করছে যে কোনো হিন্দুরা জমি দিতে পারবে, বা সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তুষার মেহতাকে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এক্ষেত্রে কোনো হিন্দু যদি মন্দিরে জমিদান করতে পারে সেক্ষেত্রে ট্রাস্টেও জমিদান করতে পারে, সেক্ষেত্রে কোনো অভিযোগ নেই। এবং সেক্ষেত্রে 5 বছর অমুসলিম হয়েও 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে এরকম কোনো নিয়ম সেক্ষেত্রে এটা বাস্তব নয়, এবং সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা খুব কম। এই যে ধারাগুলো, সেই ধারাগুলো কিন্তু একেবারে ইন্টারিম স্টে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যে গুঞ্জন ইতিমধ্যে উঠতে শুরু হয়েছে যে ওয়াকফ সংশোধনী আইন কি বাতিলের পথে, তা কিন্তু নয়। এবং এর ক্ষেত্রে আমি বলে রাখি সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের পক্ষে কোনো যুক্তি কেউই দিতে পারেনি, এবং ওয়াকফ সংশোধনী আইন বাতিলের পক্ষ নিয়ে কথা বলা ঠিক হবে না। এবং এক্ষেত্রে এই যে ওয়াকফ সংশোধনী আইন যেটা সংশোধন হয়ে যে আইনটা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার যুক্তি আছে এবং সেটা অত্যন্ত যুক্তিযুক্তপূর্ণ। ফলে সব মিলিয়ে বেশ কয়েকটি ধারা পরিবর্তন করা হয়েছে ঠিকই, কিন্তু কোনোভাবেই ওয়াকফ সংশোধনী আইন বাতিলের সিদ্ধান্ত বা ইন্টারিম স্টে কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের যেটা মোটো ছিল যে এই জমিগুলো থেকে রেভিনিউ বাড়ানো, সেগুলোকে স্বচ্ছতার মধ্যে আনা, বিভিন্ন ক্ষেত্রে বহু অভিযোগ, রাজ্যভিত্তিক বহু অভিযোগ কিন্তু করেছিল সুপ্রিম কোর্ট। বহু অভিযোগ কিন্তু ইতিমধ্যে যেমন সুপ্রিম কোর্ট বা আইনের দ্বারস্থ হচ্ছে সেই রকমভাবে কিন্তু সেই বহু অভিযোগ কিন্তু কেন্দ্র সরকারও পেয়েছিল। সব মিলিয়ে সেই সমস্ত কিছু সমাধান যে এবার যে আরও ধীর গতিতে না হয়ে এবার যে আরও জোরে হবে বা আরও দ্রুত গতিতে হবে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এত জমি জমা বা এত সম্পত্তি ওয়াকফের, সেখান থেকে ইনকাম রেভিনিউ বা যে ইনকাম জেনারেট সেটাও কিন্তু এইবার নজরদারি করতে পারবে সুপ্রিম কোর্ট এবং অবশ্যই কেন্দ্র সরকার। ফলে সব মিলিয়ে এই যে ল বা এই যে আইন ওয়াকফ সংশোধনী আইন সেটা কিন্তু যে সাধারণ মুসলিম বা গরিব মুসলিম তাদের পক্ষেই যাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত ধারা যেগুলোর উপরে ইন্টারিম স্টে দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু বাতিল নয়। মনে রাখতে হবে সেগুলোতে অন্তর্বর্তী স্থগিতাদেশ পড়েছে। সব মিলিয়ে এই যে মামলা, সেই মামলা আরও কতদূর গড়ায় এবং সেক্ষেত্রে আর কোন কোন ল সেগুলোর উপর ইন্টারিম স্টে পড়ে বা অন্তর্বর্তী স্থগিতাদেশ পড়ে বা কোন ধারার উপর থেকে স্থগিতাদেশ উঠে যায় সেই দিক কিন্তু নজর রাখতে হবে। এবং নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।